আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? আসলে ওনার কাপড় বের করতে গিয়ে আমি একটু দেরি করে ফেলেছি, তাই রেডি হতে দেরি হয়ে গেছে ওনার। জান্নাতের কথা শুনে আকাশ থেকে পড়লাম। যাক, দোষটা নিজের ওপর নেওয়াই ভালোই হয়েছে। জান্নাত, আমি জানি ওর উঠতে নিশ্চয়ই দেরি হয়েছে, তাই তুমি ওর দোষ নিজের কাঁধে নেওয়ার কোনো দরকার নেই। তুমি খেতে বসো। ভাইয়ার কথা শুনে আরো বেশি অবাক হলাম। তার মানে জান্নাত বাঁশ দিয়ে নিজেকে উপরে উঠিয়েছে আর এই জন্যই দোষটা নিজের কাঁধে নিয়েছিল। এইসব ভাবতে ভাবতে নাস্তা শেষ করে রুমে চলে আসলাম। রুমে বসে বসে মোবাইল টিপছিলাম আর হঠাৎই জান্নাত এসে হাজির হলো রুমে। বাঁশ কি আরো আছে? থাকলে দিয়ে যান। আরে এই তো মাত্র শুরু, তোর জন্য তো বাঁশের জঙ্গল লাগিয়ে রেখেছি আমি। একটা রিকোয়েস্ট আছে, রাখবেন প্লিজ? আগে বল, পরে ভেবে দেখবো। বিয়ে তো আরো 5 দিন, সেই কয়েকটা দিন আমাকে জ্বালায়েন না প্লিজ। কারণ বিয়ের পর তো লাইফে তেজপাতা করবেন, সেটা আমার জানা হয়ে গেছে। সো এই কয়েকটা দিন প্লিজ জ্বালিয়েন না। ওকে, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত বলেন? আমি যেভাবে বলবো সেভাবে বিয়ের আগ পর্যন্ত চলতে হবে। ওকে, বিয়ের পরে যে যার মতো চলবো, তাই তো? জান্নাত কিছু না বলে হালকা হেসে চলে গেল। মানে এটা বোঝার বাকি রইল না। যাক, তারপর আবার একটু ঘুমিয়ে নিলাম। দুপুরে আম্মু এসে ডাক দিল। উঠে ফ্রেশ হয়ে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর রুমে এসে মোবাইল টিপতে লাগলাম। বিকেলে সব বন্ধুদের সাথে দেখা করবো বলে রেডি হচ্ছিলাম, তখনই জান্নাত রুমে আসলো। কিরে, কোথাও যাবি নাকি? পরে যাস, আপাতত আমাকে তোদের গ্রামটা ঘুরিয়ে দেখা। অন্য কাউকে নিয়ে যান। আম্মুকে বলতে হবে নাকি ভালোই ভালোই রাজি হয়ে যাবি? আচ্ছা চলেন। এই তো, গুড বয়। তারপর জান্নাতকে নিয়ে গ্রাম ঘুরতে বের হয়েছি। জান্নাত ঘুরে ঘুরে দেখতে লাগলো আর আমি শুধু রাস্তা চিনিয়ে দিচ্ছি আর পাহারা দিচ্ছি। জান্নাত গিয়ে একটা নদীর পাড়ে বসে পড়লো, তাই আমিও কিছুক্ষণ বসে রইলাম। হঠাৎ পিছন থেকে কেউ আমার নামে ডাক দিল। তাকে দেখি তৌফিক। তৌফিক হচ্ছে আমার গ্রামের বেস্ট ফ্রেন্ড। সে ডাক দিয়েছে, তারপর আমার কাছে আসলো। কি রে, কি অবস্থা? এই তো ভালো, তা তোর কি খবর? এই তো চলছে। শোন, তোকে যেটা বলতে এসেছি, মারিয়া তোকে যেতে বলেছে, তুই নাকি ওর নম্বর ব্লক করে দিয়েছিস, তাই তোকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। তৌফিকের কথাটা শুনেই জান্নাত আমাদেরকে রাগি চোখে তাকালো। কোন মারিয়া? না 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 না, আমি কোনো মারিয়া রাইয়াকে চিনি না। শোন, ও বলেছে তোকে কোনো কিছুর জন্য প্রেশার দিবে না, যা একবার দেখা করে আয়। আর উনি কে? আমি কিছু বলার আগেই জান্নাত বলে উঠল, আমি হুসাইনের খালাতো বোন। আমি হা করে ওনার দিকে ফিরে তাকালাম। উনি কি বললেন? ও আচ্ছা হুসাইন, আমি যাই, তুই গিয়ে এখনই দেখা করে আয়, না হলে পরে সময় করে দেখা করে নিস। ওকে। তৌফিক উঠে চলে গেল। আমি জান্নাতের দিকে তাকাতে দেখি রাগে আগুন হয়ে আছে। কি বলবো কিছুই তো বুঝতে পারছি না। বাবা, আসলে আপু, আমি আর কিছু বলতে পারলাম না, তার আগে ঠাস করে গালে চড় বসিয়ে দিল। আগে জানতাম তুই শয়তান, এখন তো দেখি তুই লুচ্চামিও করিস। কিছু না বলে চুপ করে গালে হাত দিয়ে বসে রইলাম। চল এখনই গিয়ে মারিয়ার সাথে কথা বলবি, আর যা সম্পর্ক ছিল সব ভেঙে দিয়ে আসবি। আর আমার কথা জিজ্ঞেস করলে বলবি আমি তোর কাজিন, ভুলেও বলবি না আমি তোর হবু বউ। ওকে। আমিও উঠে ওনাকে নিয়ে গেলাম মারিয়ার কাছে। গিয়ে দেখি মারিয়া দাঁড়িয়ে আছে। তারপর দুজনে মারিয়ার কাছে যেতে লাগলাম। তখনই মোবাইলে কল আসলো। তাকে দেখি জান্নাতের কল। আমি তো আপনার সামনেই, তাহলে আমাকে কেন কল দিয়েছেন আপনি? রিসিভ করে চুপচাপ বুক পকেটে রেখে দে। কেন? তোর মারিয়া তোকে কি বলে তা শুনবো, খবরদার ভুলেও ফোনটা কাটবি না। চল। ওনার এই কথা শুনে রাগে শরীরটা জ্বলে যাচ্ছে, তাও কিছুই বললাম না। চুপচাপ গেলাম মারিয়ার কাছে। মারিয়ার চোখে হালকা পারি, কিন্তু আমি অসহায়, তাই কিচ্ছু করতে পারছি না। মারিয়া আমাকে দেখে এগিয়ে আসলো। কেমন আছো রাজ? ভালো, তুমি? ভালো। উনি কে? আমার কাজিন। ও হাই আপু। হ্যালো, কেমন আছো মারিয়া? ভালো, আপনি কেমন আছেন? ভালো। তোমরা কথা বলো, আমি ওইখানে আছি। বলেই জান্নাত দূরে চলে গেল। সরি তোমাকে ডাক দেওয়ার জন্য, আসলে তোমাকে তো আর পাবো না, তাই চাইছি শেষবারের মতো একবার জড়িয়ে ধরতে। শেষবারের মতো মানে? তুমি কি ভাবছো?
আরে ভয় পেও না, আমি আত্মহত্যা করব না। তুমি তো বিয়ের পরে অন্য কারো হয়ে যাবে, তখন তো আর জড়িয়ে ধরতে পারবো না, তাই এখন একটু জড়িয়ে ধরবো। প্লিজ না করো না। কি বলবো কিছুই বুঝতে পারছি না তো। জান্নাত যদি দেখে ওকে জড়িয়ে ধরেছি তাহলে তো আমার খবর আছে, যা হওয়ার হরে হবে। টান দিয়ে মারিয়াকে বুকে জড়িয়ে নিলাম। মারিয়া কান্না করে দিল, আবার চোখের কোণ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। কিছুক্ষণ পর মারিয়াকে ছেড়ে দিলাম। আর কিছুক্ষণ থাকলে হয়তো নিজেকে সামলাতে পারবো না ভালো থেকো। বলেই মারিয়া চলে গেল। আর আমি চোখের পানি মুছতে লাগলাম। জান্নাত আপুর সামনে চলে আসলাম। রাগে আপুর মুখটা লাল হয়ে আছে। এইটার শোধ বিয়ের পর তুলবো। অন্য মেয়েকে জড়িয়ে ধরা, তাই না? তারপর আমি কোনো কিছু না বলে ওনাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাসা টুকটাক সাজানো শুরু হয়ে গেছে। যাই হোক, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রাতে একটা খাওয়া দাওয়া করে দিলাম ঘুম। এইভাবে কেটে গেল 4-4টে দিন। সন্ধ্যায় বিয়েটাও হয়ে গেল। কবুল বলার সাথে সাথে নিজের সব সুখকে মারি চাপা দিয়ে দিয়েছি। রাত 12টার দিকে পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারিয়ার কথা ভাবছিলাম। আর যখন মারিয়া ক্লাস 9-এ তখন আমি ক্লাস 10-এ। তখন থেকে রিলেশন আমাদের। কখনো মারিয়াকে খারাপ নজরে দেখিনি। পড়ালেখা শেষ করার পর মারিয়াকে বিয়ে করার নিয়ত ছিল, কিন্তু জান্নাতে সে সব কিছু শেষ করে দিল। আম্মুকেও মারিয়ার ব্যাপারে বলতে পারেনি, কারণ মারিয়ার পরিবারের সাথে আমাদের পরিবারের শত্রুতা রয়েছে। কিন্তু জান্নাত আমার পরিবারে না আসলে আম্মুকে যে কোনোভাবে মানিয়ে ফেলতাম, কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব না। মারিয়া মেয়েটা আমাকে খুব ভালোবাসে, কিন্তু একটা ভিলেন এসে সব কিছু শেষ করে দিল। এসব ভাবতে ভাবতে কখন যে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল বুঝতেও পারিনি। চোখের পানি মুছছি, তখনই কেউ কাঁধে হাত রাখলো। তাকে দেখি ভাইয়া ভাবি পিছনে দাঁড়িয়ে আছে। কিরে, মন খারাপ? না, এমনিতেই। ও আচ্ছা, যা, জান্নাত একা রুমে বসে আছে কখন থেকে। তারপর বাসায় এসে নিজের রুমে গেলাম। এসে দরজাটা লাগিয়ে দিলাম। দরজা লাগিয়ে পিছনে ফিরতেই দেখি জান্নাত উঠে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে সোফায় গিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর জান্নাত রুমে আসলো, এসে আমার পাশে এসে বসলো। তারপর কোনো কথা ছাড়াই ঠাস করে একটা চড় বসিয়ে দিল। গালে হাত দিয়ে নির্বাকের মতো তাকাইয়ে রাখলাম। এটা দিয়েছিস কেন জানিস? হবু বউ থাকতে যে অন্য মেয়েকে জড়িয়ে ধরেছিস, তাই। কিছু না বলে হালকা একটু হাসলাম। আজ থেকে চর খাওয়ার অভ্যাসটা করে ফেল, কারণ এখন থেকে ভুল হলে রাগ দেখাবো না, সোজা থাপ্পড় লাগিয়ে দিব। আমি চুপ করে বসে রইলাম। কিছু বলার আছে নাকি এভাবেই চুপ করে বসে থাকবি? আমাকে বিয়ে করেছেন কেন? মানুষ বিয়ে করে কেন? সবাই যে কারণে করে, আমি সেই কারণেই করেছি। আপনি মানুষ? ওই, তুই কি বলতে চাইতেছিস? না মানে আপনাকে দেখলে আমার পেতনির কথা মনে পড়ে যায়। দেখ, এখন রাগাবি না, না হলে মেরে তোর দাঁত লাল করে দিব। হ্যাঁ, আমার জীবনটা তেজপাতা বানাতে এসেছেন সেটা আমি খুব ভালো করেই জানি। ভার্সিটির শোধ নিতে আমাকে বিয়ে করেছেন, তাই না? তো এখন বেশি কথা না বলে এদিকে আয়, বাসর রাত করতে হবে। মানে বোঝাচ্ছি। জান্নাত এক পা করে আমার দিকে আসতে লাগলো। আমি মতলব ভালো না দেখে পিছুতে লাগলাম, কিন্তু কপালে বেশিক্ষণ সায় না দেওয়ায় অল্প কিছুক্ষণ যাওয়ার পরে পিঠটা দেওয়ালে ঠেকে গেল। এদিকে জান্নাত আমার একদম কাছাকাছি চলে আসলো। আমি হয়তো জান্নাতের হার্টবিট শুনতে পাচ্ছি। দুজনের মাঝে এক ফোঁটাও গ্যাপ নেই। ভাবছি জান্নাত কি করতে চাইছে। এমন সময় খেয়াল করলাম জান্নাত ওর ঠোঁট দুটো আমার দিকে এগিয়ে আনছে। বুঝে গেলাম জান্নাত কিস করবে, তাই হাত দিয়ে আমার মুখটা চেপে ধরার জন্য হাতটা ওপরের দিকে তুলতে গিয়ে বুঝতে পারলাম জান্নাত আমার হাতটা ওর হাত দিয়ে চেপে ধরে আছে। উপায় না পেয়ে আমি চোখটা বন্ধ করে ফেললাম। অবশেষে জান্নাত আমাকে কিস করে বসলো। সে কিস করলো কম, আর কামড়ে ঠোঁটের ভিতরে অবস্থার 12টা বাজিয়ে দিল। আমি চিৎকারও দিতে পারছি না। অবশেষে ছাড়লো আমাকে। ঠোঁটগুলো কেটে রক্ত পড়ছে, তাই চুপ করে দাঁড়িয়ে রইলাম। বাবু, আরেকটু আদর করি? আমি মাথা নেড়ে শুধু না করলাম। ওকে, তাহলে তুমি এখন ঘুমাও, আমি ফ্রেশ হয়ে আসি। বলেই জান্নাত চলে গেল ফ্রেশ হতে। আমি গিয়ে আয়নায় ঠোঁটগুলো দেখতে লাগলাম। ঠোঁটের বাইরের দিকে একটুও কাটেনি, কিন্তু ঠোঁটের ভিতরের দিকটা কেটে রক্ত পড়ছে। মুখ চেপে সোফায় গিয়ে বসে রইলাম। জান্নাত ওয়াশরুম থেকে বের হওয়ার পর কোনো কথা না বলে ওয়াশরুমের ভিতরে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বালিশ আর চাদর নিয়ে সোফায় শুয়ে রইলাম। সারাদিন ক্লান্ত, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালে হঠাৎ ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি জান্নাত ওয়াশরুম থেকে বেরিয়েছে, তাই আমিও গিয়ে ফ্রেশ হয়ে দিলাম। তারপরে দুজনে নিচে গেলাম নাস্তা করতে। নাস্তা খাওয়ার সময় হালকা একটু ঝাল মুখে দিতেই মুখ জ্বলে যাওয়ার মতো অবস্থা হলো। তাও হালকা কিছু খেয়ে উঠে রুমে চলে আসলাম। এসে মোবাইল টিপছিলাম, তখনই জান্নাত রুমে আসলো। এসে আমার পাশে বসে পড়লো। কিরে, মুখের ভেতর জ্বলছে? আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। কিরে, ঢাকায় যাবি না? না এখানে পড়ে থেকে মার খাবি, কোনটা? সময় হলে চলে যাবো, আপনাকে বলতে হবে না।
বাহ, রাগ করে আছিস নাকি আমার উপরে? না, আপনার উপর তো ক্রাশ খেয়ে আছি। তাই নাকি? ওকে, সবাই ক্রাশ খায় আমার উপর, তাদের মধ্যে না হয় তুইও একজন। তাহলে চল, এখন তো ক্রাশ যেহেতু আমার বউ, তাই তাকে একটু আদর করে দিই। রাগে কিন্তু আমার ভিতরটার দিকে জ্বলে যাচ্ছে। মানে কি বলতে চাইছিস তুই? আমি জান্নাতের হাত দুটো শক্ত করে চেপে ধরে টান দিয়ে বিছানায় শুইয়ে দিলাম। তারপর আমি আমার পা দিয়ে জান্নাতের পাগুলো চেপে ধরলাম। ওই, তুই কি করতেছিস? ক্রাশকে আদর করবো। ছেড়ে দে বলছি, না হলে পরে তোর অবস্থা খারাপ করে দেব বলে দিলাম। খাটের কোণা থেকে ওড়না নিয়ে জান্নাতের হাতগুলো বেঁধে দিলাম। তারপর গিয়ে দরজাটা লাগিয়ে আসলাম। জান্নাতের মুখে ভয়ের ছাপটা স্পষ্ট দেখতে পাচ্ছি। তারপর বিছানায় উঠে জান্নাতের পেট থেকে শাড়িটা সরিয়ে দিলাম। ওয়াও, কি সুন্দর পেট আপনার। ওই, তুই পেটে হাত দিয়েছিস কোন সাহসে? ওকে, হাত দেবো না, কিন্তু ঠোঁট তো দিতেই পারি। ওই না 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 না। কে শুনে কার কথা? জান্নাতের পেট চেপে ধরে কয়েকটা কিস করলাম। জান্নাত ভয়ে চোখটা বন্ধ করে রেখেছে। আর কোথায় কোথায় কিস করবো বলেন তো? ছাড়া পেলে তোকে মেরেই ফেলবো আমি। ছাড়ার আগে আমি আপনার যা সম্মান আছে তা সব কেড়ে নেব। কথাটা শুনেই জান্নাতের চোখ বড় বড় হয়ে গেল। এবার আমার দিকে মায়াবী চোখে তাকালো। এইভাবে তাকিয়ে লাভ হবে না, কারণ আপনার ডানা ভাঙলে আপনার ফড়ফড়ানি বন্ধ হবে না। আমি চাই তুই এটা কর, কারণ তুই এটা করলে আমার কাছে হেরে যাবি, আর আমি চাই তুই আমার কাছে হেরে যা। ওকে, আজকের মতো ছেড়ে দিলাম, আমিও দেখে নেবো আপনাকে। বলেই হাত পায়ের বাঁধনগুলো খুলে দিলাম। জান্নাত কিছু না বলে রুম থেকে চলে গেল। তারপর কিছুদিন বাড়ি থেকে জান্নাতকে নিয়ে ঢাকায় চলে আসলাম। ঢাকায় একটা বাসা ভাড়া নিয়ে নিলাম। পরের দিন দুজনে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হতে চলে গেলাম ভার্সিটিতে। সবার সাথে দেখা সাক্ষাৎ করার পর মেহেদি ভাইদের সাথে ক্যান্টিনে বসে আড্ডা দিতে লাগলাম। তখনই জান্নাত তার বান্ধবীকে পাঠালো আমাকে ডাকার জন্য। তারপর উঠে গেলাম জান্নাতের কাছে। গিয়ে দেখি জান্নাতের হাতে একটা পেপার নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, আমাকে ডেকেছেন কেন? এই পেপারে একটা সাইন লাগবে তোর, তাই। কিসের পেপার? তোর আর আমার ডিভোর্স পেপার। এটাতে সাইন করার ঠিক 6 মাস পর আমাদের ডিভোর্স হয়ে যাবে। কি? সাইন কর এটাতে। আমি তো তোকে জ্বালাতে বিয়ে করেছি। তোর কি মনে হয় তোর সাথে সংসার করার জন্য? না, আমি বলছিলাম 6 মাস বেশি হয়ে যায় না আপু? ওই চুপ, কে তোর আপু? ও সরি, আসলে মুখ ফুসকে বের হয়ে গেছে। যতদিন আমাদের মাঝে বিয়ের রিলেশনটা আছে ততদিন আপু ডাকবি না, বলে দিলাম, না হলে সবাই সন্দেহ করবে। ওকে। কি বলছিলি বল এবার। আসলে 6 মাস, এটা তো বেশি সময়। আমি বলছিলাম কি, আমার একজন চেনা জানা উকিল আছে, আপনি চাইলে 3 মাসে ডিভোর্স করাতে পারবো। আমি সাইন করতে করতেই বললাম কথাটা। তোর মুক্তি পাওয়ার জলদি বেশি, তাই না? এই নেন পেপারটা ওনার হাতে ধরিয়ে দিলাম। জান্নাত পেপারটা হাতে নিয়ে ছিঁড়ে ফেললো। তারপর সেগুলো টুকরো টুকরো করে আমার উপরে উড়িয়ে দিল। আমি কি 3 মাসেরটার জন্য ট্রাই করব? চুপ, তোর মুক্তি পাওয়া আমি বের করছি। তোর কোনো কিছুই করতে হবে না। আমি 1 বছরের কন্ট্রাক্ট পেপার বানিয়ে আনছি। সরি, আর বলবো না। তারপরেও এটা কইলেন না। চুপ, আর একটা কথা বললে সময় বাড়বে, বলে দিলাম। চুপ করে গেলাম। কথা বললে সমস্যা বাড়বে সেজন্য। গুড, যা এখন। আর আমি যে তোর বউ এটা যেন কেউ না জানে। ওকে ফাইন, বলেই সেখান থেকে চলে আসলাম। তারপর আবারও সেই ক্যান্টিনে এসে বসে গেলাম। আর আগেই সারা শরীর দিয়ে আগুন বের হচ্ছে। উনি কি পেয়েছে? বিয়েটাকে যখন খুশি করবে, যখন খুশি সেটাকে ভেঙে দেবে। ওদের কিছু একটা করতেই হবে, না হলে হবে না। এইসব ভেবে ক্লাসে চলে গেলাম। বিকেলে ক্লাস শেষ করে বাইরে ঘুরে ফিরে এসে রাতে নিজের খাবার নিয়ে বাসায় চলে গেলাম। খাওয়া দাওয়া করে এসে দেখি জান্নাত রুমে দরজা খোলা রেখে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি পাশ থেকে চাদর আর বালিশ নিয়ে সোফায় যাওয়ার সময় মনে হলো জান্নাত কাঁপছে। কাছে গিয়ে কপালে হাত দিতেই দেখি জান্নাতের গায়ে প্রচুর জ্বর। তাড়াতাড়ি গিয়ে বাড়িতে একটু পানি আর একটা কাপড় নিয়ে আসলাম। মাথায় জলপট্টি দিয়ে পাশের ক্লিনিকে ডাক্তারকে আসতে বললাম। উনি এসে চেক আপ করে ঔষধ দিয়ে চলে গেলেন। তারপর আমি ওনার পাশে বসে হালকা হালকা জলপট্টি দিতে লাগলাম আর জান্নাতের ঘুমন্ত চেহারাটাকে দেখতে লাগলাম। আজকে আবার নতুন করে ক্রাশ খেলাম জান্নাতের উপরে। মেয়েটা সত্যিই একটা পরী। তার ঘুমন্ত চেহারাটা কেউ একবার দেখলে সে জীবনেও বলবে না জান্নাত যে একটা বদ রাখি। এইসব ভাবতে ভাবতে কখন যে ওনার পাশেই ঘুমিয়ে গেলাম মনে নেই। সকালে গালে কারো হাত পড়াতে জেগে উঠলাম। তাকিয়ে দেখি জান্নাত আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো, মারলেন কেন? আমাকে জড়িয়ে ধরে ঘুমানোর সাহস পেলি কোথা থেকে? আসলে আমি ইচ্ছে করে তো। আর বলতে না দিয়ে আমাকে থামিয়ে দিয়ে জান্নাত বলতে লাগলো। চুপ, একটা
কথা বলবি না। আর আজ থেকে তুই অন্য রুমে থাকবি। তুই একা পেয়ে সুযোগ নিতে চেয়েছিলি। কাল রাতের পর থেকে ওনার উপরে মায়া জমে গেল। জবাব দিতে গিয়ে পারছি না, তাকে ভালোবেসে ফেললাম না তো। এইসব ভাবতে ভাবতেই রুম থেকে বেরিয়ে গেলাম। অনলাইনে খাবার অর্ডার করে ফ্রেশ হতে চলে গেলাম। এসে দেখি খাবার চলে এসেছে। তারপরে আমি খাওয়া দাওয়া করে জান্নাতের জন্য খাবারগুলো টেবিলে রেখে চলে গেলাম। জানিও শরীর ভালো না, তাই ওর রান্না করে খেতে পারবে না, তাই খাবার রেখে চলে গেলাম ভার্সিটিতে। দুপুরে ক্যান্টিনে বসেছিলাম, তখনই মোবাইলটা বেজে উঠলো। পকেট থেকে বের করে তাকিয়ে দেখি আম্মু কল করেছে, তাই রিসিভ করলাম তাড়াতাড়ি। আম্মু বলেন। বৌমার শরীর ভালো না, আর তুই নাকি চলে গেছিস ভার্সিটিতে। ওই, তোর বউয়ের চেয়ে বড় কি ক্লাসটা হয়ে গেছে নাকি? আম্মু আমি তো, আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আম্মু ধমক দিয়ে থামিয়ে দিল। চুপ, আমি কিছু শুনতে চাই না। তুই এখনই বাসায় যা, আর বৌমার শরীর ভালো হওয়ার আগ পর্যন্ত তুই আর কোনো ক্লাস করবি না, আর ভার্সিটিতে যাবি না, বলে দিলাম। ওকে আর এখনই তুই বাসায় যা, আমি বৌমাকে ফোন দিব, একটু পরে বলে দিলাম। ওকে বলেই ফোনটা রেখে দিলাম। তারপর সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি জান্নাত খাটে শুয়ে আছে আর টিভি দেখছে। আপনি আম্মুকে ফোন দিয়ে কি বলেছেন? যা শুনেছি তোকে তাই বলেছি। আসলে বাসায় তো কেউ একজন থাকা লাগে আমাকে সেবা করার জন্য, তাই ভাবলাম সুস্থ হওয়ার আগ পর্যন্ত তোকেই রেখে দেই। কোনো কিছু না বলে ফ্রেশ হয়ে নিজের সবকিছু নিয়ে পাশের রুমে রেখে দিলাম। ওই হুসাইন, একটু শুনে যা তো। কেন? কাজ আছে, তাড়াতাড়ি আয়। ওকে বলে ওনার রুমে গিয়ে হাজির হলাম। আমার পাগুলো ব্যথা করতেছে, একটু টিপে দিয়ে যা প্লিজ। আমি আপনার পা টিপে দেবো? নাকি আম্মুকে ফোন দিয়ে বলবো তুই আমাকে সারাদিন কথা শুনিয়েছিস শরীর খারাপ হওয়ায়? আমি হালকা একটু হেসে গিয়ে ওর পাগুলো টিপে দিতে লাগলাম। পরের দিন ভার্সিটিতে গেলাম। অন্য দিনের মতো দিনটা কাটতে লাগলো। দুপুরে জান্নাত হঠাৎ এসে আমার সামনে দাঁড়ালো। আমার সাথে আয়। কেন? বেশি বক বক না করে আয়। আচ্ছা ওকে ওকে বলি সবার সামনে থেকে উঠে জান্নাতের সাথে গেলাম। জান্নাত আমাকে নিয়ে ক্যান্টিনের টেবিলের উপরে উঠে দাঁড়ালো। অ্যাটেনশন গাইস, সবাই জান্নাতের দিকে ঘুরে তাকালো। তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই। কি? আসলে আমি আর হুসেন স্বামী স্ত্রী। এই ছুটিতে আমাদের বিয়ে হয়েছে, সো সবাই এটা মাথায় রাখবে, হুসাইনের স্ত্রী আছে। জান্নাত চলে গেল। সবাই জান্নাতের কথাটা শুনে হাঁ হয়ে গেল। বিশেষ করে মেহেদি ভাই আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। আমিও নেমে মেহেদি ভাইয়ের কাছে গেলাম। কিরে জান্নাত এটা কি বলে গেল? আমি কিছু বুঝি না। তুই জান্নাতকে বিয়ে করতে গেলি কেন? ভাইয়ার আম্মুর কথাই। আম্মু আর ভাইয়ার কথায় বর্তমানে কেউ বিয়ে করে নাকি? আব্বু মারা যাওয়ার পর আম্মু অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, পাশাপাশি কোম্পানির কাজও করতে হয়েছে, তাই আমি চাইনি তাকে কষ্ট দিতে। আম্মু যা করে আমার জন্য ভালোই করে, আর আম্মু জান্নাত একটু বেশি পছন্দ করেছে। আর এখানে সবকিছু বলেছে আমি, কিন্তু জান্নাত এমনভাবে সাজিয়েছিল যে আম্মুর মুখের দিকে তাকিয়ে বিয়েটা করতে হয়েছে। ওকে আচ্ছা, প্রথম থেকে আমাকে সব খুলে বলতো। আর বলো না। তারপরে আমি সবকিছু খুলে বললাম মেহেদি ভাইয়াকে। ভাইয়া সব শুনে মাথায় হাত দিয়ে দিল। এখন ওর মুখে কোনো কথাই নেই। তো এখন কি করবি? ও তো 1 বছরে তোর জীবনটা শেষ করে দিবে। কি করবি এখন? ভাইয়া উনি ইউনিভার্সিটিতে আছে আর 5 মাস, তাই এই কয়েকটা দিন সাবধানে থাকতে হবে। আচ্ছা তুই বিয়েটা না হয় করেছিস তোর আম্মুর কথায়, তাহলে ওর টর্চারগুলো সহ্য করছিস কেন? 2টা কারণে সহ্য করছি। কারণগুলো কি কি? প্রথমত আম্মুকে কিছুদিন বুঝতে দেওয়া যাবে না যে জান্নাতের আর আমার মাঝে কি চলছে। ও দ্বিতীয় কারণ, জান্নাতকে ওড়ার সময় দিচ্ছি। যখন সে চিল পাখির মতো আকাশের কাছাকাছি চলে যাবে তখনই টান দিয়ে মাটিতে ফেলবো, তখনই বুঝবে হুসেইন কি জিনিস। মানে হলো চড়ুই পাখি থাকে মাথার উপরে, তাকে 1000বার মাটিতে ফেললেও তার কিছুই হবে না। কিন্তু চিল পাখি থাকে আকাশে, তাকে একবার মাটিতে ফেলতে পারলে তার আর ওড়ার ক্ষমতা থাকে না। তাই চড়ুই পাখিরা উড়তে উড়তে চিল পাখি জায়গায় যাক, তারপর না হয় টান দিয়ে মাটিতে ফেলে দেবো। তুই ভিলেন সারা জীবনই থাকবি। জান্নাত ভাবছে আমি ওর দাস হয়ে যাচ্ছি, কিন্তু জানে না নিজের বিপদটাকে নিজেই টানছে। আগে কি করতে চাইছিস? জান্নাতকে আপাতত আমার মায়ায় ফেলতে হবে, যেভাবেই হোক। তারপরও তেল আমি বার করব। আমাদের কোনো রকম হেল্প লাগলে বলিস, ওকে সাহায্য করতে আমরা আছি তোর পাশে। সেটা তো জানি। আচ্ছা আমার জানা মতে তোর লাইফ তো মারিয়া নামের একটা মেয়ের সাথে, তার কি হলো? কি আর হবে, মারিয়াকে কিছুদিন ভুলে থাকতে হবে। জান্নাত থেকে ডিভোর্স পাওয়ার পর মারিয়াকে বিয়ে করে ফেলবো।
মারিয়া তখন বিয়ে করতে রাজি হবে তুই বিবাহিত জেনেও? মারিয়া আমার আর জান্নাতের ব্যাপারে সব জানে, তো এইসব নিয়ে টেনশন করো না। আর জান্নাত ছাড়া কি দুনিয়াতে মেয়ের অভাব আছে নাকি যে বিয়ে করতে পারবো না? তাও ঠিক তো, চাইলেই কয়েকটা বিয়ে করতে পারবি, কারণ তোর সেই ট্যালেন্ট আছে। ধুর, বাদ দাও এসব কথা। ওকে, তা কি করবি এখন? এখন বাসায় চলে যাব, ভালো লাগছে না, থাকো আমি গেলাম, কালকে কাজ আছে বলেই সেখান থেকে চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। সন্ধ্যায় ঘুম ভাঙলো, তাকিয়ে দেখি জান্নাত আমার দিকে তাকিয়ে আছে।